বন্যার খবর জানবো আমরা। আমাদের সাথে এখন সে খবর নিয়ে যোগ দিচ্ছেন গাইবান্ধা থেকে সহকর্মী শামীম আল শাম্য, কুড়িগ্রাম থেকে রাজু মোস্তাফিজ এবং জামালপুর থেকে আরেক সহকর্মী আনসারী সুমন। প্রথমেই জানবো গাইবান্ধার খবর। শামীম, দেখছিলাম প্রতিবেদনে উত্তরের জনপদের কি অবস্থা, অবনতি হয়েছে এবং সে খবর আমরা দেখছিলাম প্রতিবেদনে। এই যে বন্যা কবলিত যে মানুষ যারা আছেন দুর্ভোগে, তাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে কিনা বা অন্য কোনো সংস্থা তাদের পাশে দাঁড়ালো কিনা, ত্রাণ পাচ্ছেন কিনা, এই খবরগুলো জানতে চাই। ধন্যবাদ শিল্পী। গাইবান্ধার নদ নদীর পানি, যদিও গাইবান্ধার টানা বৃষ্টিতে এবং উজান থেকে নেমে আসা পানিতেই নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদ নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। আমি আপনাকে জানিয়ে রাখি, ব্রহ্মপুত্র যমুনার পানি গত 24 ঘন্টায় 9 সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি 10 সেন্টিমিটার কমলেও বিপদসীমার উপর দিয়ে ব্রহ্মপুত্র এবং যমুনার পানি 77 সেন্টিমিটার উপর দিয়ে এবং ঘাঘট নদীর পানি 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই দুইটি বড় নদীর পানি কমলেও তিস্তা নদীর পানি কিন্তু 28 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু আসলে বন্যা পরিস্থিতির যে উন্নতি হয়েছে এ কথাটি আমরা বলতে পারি না। আপনি যে কথাটি বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে বা অন্যান্য সংস্থার পক্ষ থেকে আসলে বন্যার্তদের কি ধরনের সহযোগিতা করা হয়েছে, গাইবান্ধার 4টি উপজেলায়, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি, সাঘাটার 29টি ইউনিয়নের প্রায় 3 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে 3050 প্যাকেট শুকনো খাবার, 165 মেট্রিক টন জিআর চাল এবং 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এনজিওর পক্ষ থেকে যে কাজটি করেছে সেটি হচ্ছে এনজিওর পক্ষ থেকে 7টি ইউনিয়নে, এই দুর্গম চরাঞ্চলের 7টি ইউনিয়নের 19 জন নারীর মাঝে নারীর মর্যাদা সুরক্ষার সামগ্রী দিয়েছেন। এর মধ্যে রয়েছে শাড়ি, মশারি, জুতা, সাবান, তোল, বালতি, বিশেষ করে রয়েছে স্যানিটারি ন্যাপকিন, এটি কিন্তু দেওয়া হয়েছে। এর পাশাপাশি সাঘাটা উপজেলায় প্রায় 20,000 পরিবারকে বিকাশের মাধ্যমে 5,000 করে টাকা দেওয়া হয়েছে, প্রায় 10 কোটি টাকা দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু আসলে দুর্গম যে চরাঞ্চলের যে বন্যার্থ আছেন তারা কিন্তু অনেকেই ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। অনেকেই কিন্তু চরম কষ্টে আছেন। তারা তাদের ঘর বাড়িতে পানি উঠেছে, তারা মাচা করে সেখানে গাদাগাদি করে তাদের গবাদি পশু নিয়ে বসবাস করছেন। তাদের চাল ডাল থাকলেও কিন্তু শুকনো খাবার রান্না করার মতো কোনো শুকনো জায়গা নেই, যার ফলে তারা খাদ্য কষ্টে আছেন। এছাড়া তাদের গবাদি পশুগুলোও কিন্তু গোখাদ্যের সংকটে আছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে 181টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং অস্থায়ী এবং 80টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গত এলাকার চরাঞ্চলের অনেক মানুষ তার আশ্রয়স্থলে যাচ্ছেন। থাকবেন সাথেই সাম্য। আমরা জানবো এবার কুড়িগ্রামের খবর। রাজু, জানছিলাম আমরা সাম্যর কাছ থেকে সে গাইবান্ধার খবর। কুড়িগ্রামে কি অবস্থা জানতে চাই, যেহেতু মানুষ রয়েছেন দুর্ভোগে এবং এই সময়টা, এই যে আষাঢ় মাস, আষাঢ় শ্রাবণ 2 মাস এবং এই বন্যা বৃষ্টি, এর মধ্যে প্রতি বছরই আমরা দেখি মানুষরা এরকম কষ্টে থাকে। কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন জানতে চাই এবং কত সংখ্যক মানুষ এখন পানিবন্দী রয়েছে? আসলে ধন্যবাদ শিল্পী আপনাকে। কুড়িগ্রামের বন্যার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আসলে আজকে ধরলা নদীর পানি বিপদসীমা 28 সেন্টিমিটার বেড়েছে এবং অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার, ব্রহ্মপুত্র, দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে এই বন্যায় যে অবস্থাটা, এটি হচ্ছে যে পানি বাড়ার সাথে সাথে মানুষের দুর্ভোগও কিন্তু আরও বেড়েছে।
আমি বিভিন্ন চরদ্বীপচরগুলোতে ঘুরে দেখেছি যে আসলে মানুষের যে কি অবর্ণনীয় কষ্ট, এটা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। সবচেয়ে সমস্যা হচ্ছে মানুষের খাবারের কষ্ট হয়েছে। আজ টানা 6 দিন থেকে পানিতে থাকতে থাকতে এইসব মানুষের যে খাবার ছিল, এই খাবারটি প্রায় শেষ হবার পথে। মানুষরা এখন ধার দেনা করে এবং সুদের উপর টাকা নিয়ে তাদের খাবারটি তারা এখন সংগ্রহ করার চেষ্টা করছে। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম জেলায় প্রায় 16টি নদ নদী রয়েছে এবং এখানে 405টি চর দ্বীপচর রয়েছে। এই দ্বীপচরে 43টি ইউনিয়ন, 73টি ইউনিয়নের মধ্যে 43টি ইউনিয়ন এখন পানিবন্দী অবস্থায় মানুষজন আছে। প্রায় এখানে 2 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আছে। এইসব মানুষজন যখন এই পানিবন্দী অবস্থায় তারা ঘরবাড়ি ছেড়ে অনেকে বিভিন্ন বাঁধ, উঁচু রাস্তা, খোলা জমি এবং নৌকার মধ্যে রাত কাটাচ্ছে। বিশেষ করে রাতের বেলা যখন বৃষ্টি হয়, এইসব মানুষরা চরম দুর্ভোগে পড়ে। রাত্রে বাঁধের রাস্তায় যখন তারা থাকে, মানুষ এবং গবাদি পশুগুলো একসাথে থাকে, তখনই তারা এই বৃষ্টির মধ্যে প্রায় তারা নির্ঘুম রাত কাটাচ্ছে। আমাকে জেলা প্রশাসক সাইদুর আরিফ বলেছেন যে তিনি 293 মেট্রিক টন চাল ইতিমধ্যে বিতরণ করেছেন। প্রায় 22 লক্ষ টাকা বিভিন্ন উপজেলার মানুষের কাছে দিয়েছেন বলে তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে বন্যায় কোনো মানুষ যাতে খাদ্য কষ্টে না পড়ে, সে কারণে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বলছেন যে যেন খাদ্যর চলমান ধারার অব্যাহত থাকে এবং সেই প্রসঙ্গে এবং প্রতিদিনই বিভিন্ন ত্রাণ আসছে। তবে আমি যে বন্যা কবলিত বিভিন্ন গ্রাম ঘুরে যে অবস্থাটা দেখেছি, সেটি বলছি যে আসলে মানুষের যে অবস্থাটা, মানুষ এখন শুকনো খাবার চাচ্ছে। মানুষের যে খাবার তৈরির যে অবস্থাটা, সেই জায়গাটাও তাদের নেই এবং তারা আশঙ্কা করছে যে যদি এইভাবে আরও কয়েকদিন অব্যাহত থাকে বন্যার, তাহলে মানুষের দুর্ভোগটা চরম সীমায় পৌঁছবে। আপনাকে বলে রাখি যে মানুষের পাশাপাশি যে তাদের প্রিয় গবাদি পশুগুলো আছে, এই পশুগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। তাদের খাদ্যকষ্ট দেখা দিয়েছে এবং আমি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি এবং নিজেও দেখেছি ধল্লা নদীতে গরু এবং ছাগল মারা যেয়ে ভেসে চলে যাচ্ছে। আসলে এই তাদের যে গরু এবং ছাগলের যে চারণভূমিগুলো পানিতে ডুবে আছে এবং বন্যা কবলিত মানুষরা বলছে যে তাদের খাবারের পাশাপাশি যদি পশু খাদ্যেরও ব্যবস্থা করা হয়, তাহলে তাদের কিছুটা উপকার হবে। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে মানুষ এই 6 থেকে 7 দিন পানিতে থাকতে থাকতে মানুষের বিভিন্ন হাত পায়ে ঘা, জ্বর, টাইফয়েড এবং ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এইসব মানুষের জন্য জেলা সিভিল সার্জন ইতিমধ্যে 20,000 স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ 20,000 ট্যাবলেট বিভিন্ন দুর্গম এলাকায় পাঠিয়েছে এবং তিনি বলছেন যে পর্যায়ক্রমে আরও দেওয়া হবে। আসলে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এবারের বন্যাটি আসলে দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছে স্থানীয় পানি বিশেষজ্ঞরা। কারণ তারা মনে করছেন যে উজানেই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পাহাড়ি ঢল এদিকে আসছে বলে তারা মনে করছেন এলাকা প্লাবিত হচ্ছে। আপনি থাকবেন সাথেই রাজু, আমরা জানবো এবার জামালপুরের খবর। সুমন, এই বন্যা বা বৃষ্টি বাড়লে যেমন দুর্ভোগ হয়, আবার কমতে শুরু করলেও নতুন করে দুর্ভোগ দেখা দেয়। কি দেখছেন জামালপুরে? মানুষ এখন ক্ষতগুলো স্পষ্ট হচ্ছে, কি অবস্থা তাদের? যোগাযোগ ব্যবস্থার অবস্থা কি জানতে চাই এবং ত্রাণ পাচ্ছেন কিনা দুর্গতরা, সে খবরও জানতে চাই। যমুনা নদীর পানি 6 সেন্টিমিটার কমেছে। 6 সেন্টিমিটার কমলেও এখনো জামালপুরের যেসব সড়ক আগে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, সেগুলো এখনো যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং বন্যার পানি যে 6 সেন্টিমিটার কমেছে তাতে খুব একটি প্রভাব পড়েনি। কারণ 96 সেন্টিমিটারের মধ্যে মাত্র 6 সেন্টিমিটার পানি কমার প্রভাবটা যারা বানভাসী আছে তাদের কোনো কাজে আসেনি বলা চলে। কারণ গত 5 দিনের এই বন্যায় জামালপুরের 34টি ইউনিয়ন বন্যা কবলিত, 5 উপজেলা, এখানকার 22,000-এর বেশি পরিবারের প্রায় 1 লাখ মানুষ এখনো বন্যা কবলিত। তারা দীর্ঘ এই 5 দিন সময় নিজের ঘর থেকে বের হতে পারছেন না, তারা কাজে যেতে পারছেন না, তারা রান্না করা খাবার খেতে পারছেন না। শুকনো খাবার খেয়ে মূলত বানবাসী মানুষটা দিন কাটাচ্ছে। যদিও উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য, কিন্তু এ পর্যন্ত মাত্র 350 মেট্রিক টন চাল এবং নগদ 5 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি একেবারে অপ্রতুল। আমি গতকাল এবং আজকে বানবাসী মানুষের সাথে কথা বলে যেটি জেনেছি, তাদের আয় রোজগারের পথ একেবারেই বন্ধ। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ,
যারা দিন এনে দিন খায় সেই সব মানুষটাই সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন, কারণ তাদের আয়ের পথ একেবারেই বন্ধ। এবং এই সময়টিতে মূলত নিজের বাড়িতে রান্না বান্নার ব্যবস্থা না থাকার কারণে তারা শুকনো খাবারের উপর নির্ভরশীল এবং শিশুদেরকে তাদের বিশেষ নজরদারিতে রাখতে হচ্ছে। এছাড়াও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হতে চাচ্ছেন তারাও নানা সমস্যায় পড়ছেন, কারণ ইজি বাইক চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। এই বানভাসী মানুষদের যেটা দীর্ঘদিনের অভিযোগ, যে যারা আগে বন্যা কবলিত হন, যারা দীর্ঘদিন বন্যার পানিতে ভাসেন, সেই সব মানুষদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছতে সবচেয়ে বেশি সময় লাগে। কারণ এই ত্রাণ সহায়তা যারা পৌঁছে দেবেন তারা মূলত যারা কাছাকাছি থাকেন, যারা শুকনো এলাকায় থাকেন তাদের কাছে আগে পৌঁছায়, যারা দুর্গত এলাকায় থাকেন তাদের কাছে পরে পৌঁছায়। এই মূলত এই সমস্যাগুলো নিয়ে বানভাসীরা খুবই কষ্ট আছেন। শিল্পী, আপনারা রয়েছেন সেখানে, আরও তথ্য সংগ্রহ করে নিশ্চয়ই আবারও যুক্ত হবেন আমাদের সাথে। আমার সাথে বন্যার খবর নিয়ে সহকর্মী গাইবান্ধা থেকে শামিমাল সাম্য, কুড়িগ্রাম থেকে রাজু মুস্তাফিজ এবং জামালপুর থেকে আরেক সহকর্মী আনসারি সুমন এতক্ষণ যুক্ত ছিলেন। এদিকে সিলেটে কমতে শুরু করেছে নদ নদীর পানি, তবে দুর্ভোগ কমেনি। সুরমা কুশিয়ারা নদীর পানি ভাঙা বাঁধ দিয়ে জকিগঞ্জের লোকালয়ে ঢুকছে এখনও। এতে ১২২টি গ্রামের ১ লাখেরও বেশি মানুষ দুর্ভোগে আছেন। এছাড়া কোম্পানিগঞ্জ সহ অন্যান্য উপজেলাতেও পানি কমার সাথে সাথে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এদিকে সুনামগঞ্জে নদ নদীর পানি বিপদসীমার নিচে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। হোসাইন আহমেদ সুজাদ ও শামস শামীমের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গেল ৪ দিন ধরে সিলেটের জকিগঞ্জ পৌরসভার নরসিংহপুর এলাকা দিয়ে এভাবেই সুরমা কুশিয়ারার পানি ভাঙা বাঁধ উপচে ঢুকছে লোকালয়ে। এতে পানিবন্দী ১২২টি গ্রামের ১ লাখেরও বেশি মানুষের দুর্ভোগ কাটছে না। পানিতে তলিয়ে আছে সিলেট জকিগঞ্জ মহাসড়ক ও সিলেট শাওলা সড়কের বেশ কিছু অংশ। সড়কের কোথাও হাঁটু পানি, কোথাও গলা সমান। এলাকায় নৌকা না থাকায় বেশিরভাগ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া যাচ্ছে না। বর্তমানে আমরা গরু ছাগল লইয়া একদম রাস্তায় আছি। আমরা বাড়িঘর বুড়াইয়া খুব বিপদ আমরা আছি। বাড়িঘরের অবস্থা খারাপ, পানি হাঞ্জে এখানে গড় দুয়ার মারা। আমাদের বাঁধটা ভাঙার কারণে বর্তমান আমন ক্ষেতের মৌসুম, আমন ক্ষেত হচ্ছে না। স্থানীয়রা বলছেন ভেঙে যাওয়া বাঁধগুলো আগে থেকেই সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিজেরা বাঁধ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। আর উপজেলা প্রশাসন বলছে বরাদ্দ পেলে বাঁধ মেরামত করা হবে। যত জায়গায় এখানে ডাইক ভেঙেছে সব জায়গায় কি এলাকার মানুষেরা নিজস্ব তহবিল থেকে তারা এখানে চাঁদা তুলে তারা কাজ করেছে। যার মেইন দায়িত্ব এই পানি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বাংলাদেশের, উনারা সিলেটে বসে আছে, উনারা কিন্তু সরজমিনে আসেন না। 3 বাই 5 তোলা শুধু পানি উন্নয়ন বোর্ডের কারণে। আসলে পানি উন্নয়ন বোর্ডও আমাদের সাথে যথেষ্ট আন্তরিক, তারাও চেষ্টা করছে, কিন্তু হয়তো সময়ের অভাবে বা প্রপার পেপার ওয়ার্ক লাগে, অনেক সিস্টেম আছে সরকারি কাজে, সেগুলোর কারণে হয়তো সময় করে উঠতে পারেনি, তারা কাজ করতে পারেনি। জকিগঞ্জ ছাড়াও দুর্ভোগে আছেন কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, বালাগঞ্জ সহ সব উপজেলার বানভাসী মানুষ আছেন খাবার আর বিশুদ্ধ পানির সংকটে। বাড়িঘর ভেঙে যাওয়ায় ৯,০০০-এরও বেশি মানুষ এখনও আছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে সুনামগঞ্জে নদ নদীর পানি বিপদসীমার নিচেই আছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে। মনিরা কাজুরি, ৭১। এদিকে নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকার মানুষের। সিলেটে এখনও দুর্ভোগে আছে জকিগঞ্জের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে জকিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাদ। সুজাদ, জকিগঞ্জের পরিস্থিতি ঠিক এই মুহূর্তে কেমন আমাদেরকে জানাবেন, এবং মানুষের দুর্ভোগের যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন তারও বিস্তারিত জানতে চাই। পানি কমার সাথে সাথে দুর্ভোগগুলো বাড়ে, সেক্ষেত্রে ত্রাণ কার্যক্রমের কি অবস্থা তাও জানতে চাই। দেখুন শিল্পী, নদীর পানি কিছুটা কমেছে, তবে এখনও বিপদসীমার উপরে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি, যার কারণে কিন্তু যে সকল ডাইক ভেঙে গিয়েছিল সেগুলো দিয়ে কিন্তু এখনও পানি প্রবেশ করছে।
অনেকের বাসাবাড়ি থেকে পানি নেমেছে, আবার অনেকের বাসাবাড়িতে নতুন করে পানি প্রবেশ করছে। এই হচ্ছে সিলেটের জকিগঞ্জ উপজেলার অবস্থা। এই মুহূর্তে আছি আমি সিলেট জকিগঞ্জ মহাসড়কের রামদা নামক এলাকায়। সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে সড়ক সেটি হচ্ছে সিলেট জকিগঞ্জ মহাসড়ক, অর্থাৎ প্রধান সড়ক। এই সড়কের কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে। গতকাল পরশু যেখানে হাঁটু সমান পানি ছিল, এই মুহূর্তে সেখানে পানি কিছুটা কমেছে, তবে মানুষের দুর্ভোগ কিন্তু এখনো অনেক বেশি। এই সড়ক দিয়ে কিন্তু প্রতি মিনিটে অনেক গাড়ি চলাচল করে। যে সকল চালকরা আছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি এই রামদা এলাকার আশপাশে যে সকল এলাকা আছে, কনকলস, রনিখাইল, খোলাগাম, সেই সব এলাকা কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছে। এবং আমি যে এলাকাটিতে আছি এটির এই জায়গা থেকে 5 কিলোমিটার দূরত্বের মধ্যে কিন্তু সুরমা কুশিয়ারা নদীর অবস্থান। সেহেতু এই দুই এলাকার মানুষ কিন্তু, এইসব এলাকার মানুষ কিন্তু দুটি নদীর পানি দ্বারাই কিন্তু আক্রান্ত হচ্ছেন। সিলেটের বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এই মুহূর্তে 213টি। সেই 213টি বন্যা আশ্রয়কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে বিশুদ্ধ পানির সরবরাহ করেছে জেলা প্রশাসন। পাশাপাশি যারা আশ্রয়কেন্দ্রে আছেন তাদেরকে কিন্তু খাবার সরবরাহ করা হচ্ছে। তবে যারা বাড়িতে আটকা পড়েছেন তারা কিন্তু এখনো ভয়াবহ সমস্যার মধ্যে আছেন। তারা বলছেন যে তারা ঠিকমতো খাবার পাচ্ছেন না। এ বিষয়ে আসলে সিলেট বিভাগীয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে সিলেটের যে সকল এলাকা বন্যা আক্রান্ত হয়েছে সেগুলো এলাকাতে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন বিশুদ্ধ পানি সরবরাহে। সেক্ষেত্রে বেশ কয়েকটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে যাতে মানুষ রোগবালাইয়ের মধ্যে না পড়েন, যেহেতু এই মুহূর্তে নদীর পানি কমছে। পাশাপাশি আপনাকে আমি জানিয়ে রাখি যে জকিগঞ্জ ছাড়াও কিন্তু কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ বন্যায় আক্রান্ত হয়েছিল। সেই সব এলাকার কিন্তু ইতিমধ্যে বন্যার উন্নতি হয়েছে। জকিগঞ্জে কিন্তু পানি কমছে, তবে মানুষের দুর্ভোগ এখনো বাড়ছে। কুশিয়ারা নদীর ডাইক উপচে পানি এখনো প্রবেশ করছে লোকালয়ে, এবং এই পানিতে জকিগঞ্জ ছাড়াও বিয়ানীবাজার, বিশ্বনাথ, বালাগঞ্জ উপজেলার মানুষও কিন্তু এখনো বন্যা আক্রান্ত হচ্ছে। শিল্পী, জানতে চাই যে কোন কোন এলাকা এখন পানিতে ডুবে আছে? শিল্পী, এখনো কিন্তু সিলেটের জকিগঞ্জ পৌরসভার ছবরিয়া, তারপর জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই, দক্ষিণ মানিকপুর এলাকা কিন্তু এখনো পানির নিচে আসে। পাশাপাশি পৌরসভার 1 নং ওয়ার্ডের নরসিংহপুর এলাকা কিন্তু এখনো পানির নিচে। পাশাপাশি খোলাছড়া ইউনিয়নের যে কয়েকটি গ্রাম আছে সেগুলো কিন্তু এখনো পানির নিচে। পাশাপাশি সিলেট জকিগঞ্জ মহাসড়কের বেশ কিছু জায়গা এখনো পানির নিচে। সিলেট শেওলা জকিগঞ্জ যেটি মহাসড়ক আছে সেটি দিয়ে কিন্তু যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। সেই সড়কের কোথাও হাঁটু পানি, কোথাও গলা পানি, আবার কোথাও কোমর সমান পানি। তো পানি কমলেও কিন্তু এখনো মানুষের বাসাবাড়ি থেকে পানি নামছে না। পাশাপাশি সড়কগুলির পানিও কিন্তু এখনো নিচে নামেনি। আপনি রয়েছেন সেখানে, আরো খোঁজ খবর নেবেন, আরো তথ্য সংগ্রহ করে নিশ্চয়ই আবারও যুক্ত হবেন আমাদের সাথে।